ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শনিবারে এই এলাকায় স্কুল ছুটি থাকলেও টিচারদের আসতেই হয়। পরীক্ষার খাতা দেখার কাজ থাকে, তাছাড়া বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের কাজও থাকে। পাহাড়ের কোলে জঙ্গলের রাস্তা পেরিয়ে স্কুল, তাই শনি রবিবার করে বয়স্ক 60 শিক্ষক শিক্ষিকারা আসেন না, তবে পর্ণা আসে। আমরা অনেকেই আমাদের চাকরি ভালোবাসি না, জোর করে করি, আর অন্য কিছু করার ইচ্ছে মরে গেছে বলে করি। কিন্তু পর্ণা না, ও আসলে এটাকে চাকরি হিসেবে দেখেই না। শাড়ি পরে বিনুনি করে হাতে খাতা নিয়ে ক্লাস নিতে বড় ভালোবাসে। সেদিন শনিবার, ছাত্রছাত্রী নেই, একাই ক্লাসরুমে বসে খাতা দেখছিল। মুখ তুলে জানলা দিয়ে তাকাতে দেখতে পেল তাকে, সে যার সাথে কমাস আগেই আলাপ হয়েছে পর্ণার। সে যে প্রায় বাড়ির গেটের সামনে ফুলের তোড়া রেখে গেছে। ভালো লেগেছিল পর্ণার এই সুন্দর সুঠাম চেহারা, মুখে একটা মিষ্টি হাসি। সে প্রায় স্কুল থেকে বাড়ি পৌঁছে দিত। এই অজপাড়া গায়ে এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। পর্ণা এদিক ওদিক তাকিয়ে ছেলেটার কাছে গেল। কি ব্যাপার? কিছু না, এলাম তো বুঝলাম, কিন্তু এখন আমার সময় নেই। ছেলেটি পর্ণার হাতে নাক ঘষে, চোখ বন্ধ করে। কি সুন্দর সেন্ট মেখেছ। এই, কি হচ্ছে? কি বলছি না, কাজ আছে, সময় নেই। হরিণ দেখারও সময় নেই? হরিণ কোথায়? নদীর পাশে জঙ্গলের মধ্যে। হরিণ ও তার বাচ্চা দেখতে যাবে? শিবুও আছে। ওই শ্মশানের ওখানে যাব না, ভয় করে আমার। আরে ভয় কি, আমি তো আছি। ছেলেটি পর্ণাকে বলল, নদীর ধারে জঙ্গলে নাকি হরিণের বাচ্চা হয়েছে। খাতাপত্র গুছিয়ে সাইকেলে করে পর্ণা সেদিন হরিণ দেখতে গেছিল ছেলেটির সঙ্গে। অন্য ক্লাসরুমের আড়াল থেকে সেদিন একজোড়া চোখ ফলো করছিল ওদের। সেই চোখ দুটোই ঠিকরে পড়ছিল লোভ আর রাগ। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ছোট গল্প, জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। মৃত্যু 4 সেপ্টেম্বর 2012। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু। ছোটদের জন্য লিখেছেন প্রচুর। ভূত, গোয়েন্দা, রহস্য, অ্যাডভেঞ্চার ছিল তার প্রিয় বিষয়। তার সৃষ্টি করা কর্নেল চরিত্রটি সবার কাছেই সমান জনপ্রিয়। সাহিত্য চর্চার জন্য পেয়েছেন বঙ্কিম পুরস্কার সহ আরও অনেক সম্মান। আজ শুনবেন জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। গল্পটি বুক ফার্ম থেকে প্রকাশিত ভয় সমগ্র বইটিতে স্থান পেয়েছে। মুখ্য ভূমিকায় ঋতব্রত ও লাজবন্তী, গল্পের সূত্রধার ইন্দ্রাণী। শুরু হচ্ছে জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। হুহু করে ট্রেন ছুটছে জঙ্গলের পথ ধরে। আমার সামনে বসে ট্রেনের দুলুনিতে দুলছেন প্রশান্তবাবু। ভদ্রলোক মিটিমিটি হেসে বললেন, বুঝলেন মশাই, কেকরাডিহাকে নেচার্স ডেন বলা চলে। অপূর্ব মনোরম জায়গা, কিন্তু উনি হঠাৎ থেমে গেলেন। আমি বললুম,
কিন্তু কিন্তু কি? নামটা বড্ড বিচ্ছিরি। তাছাড়া ওর কথার ঢংটিও বিচ্ছিরি। একটি বাক্য বলেই যেন সাসপেন্সের আলপিন দিয়ে একটু খোঁচা। বিরক্তি চেপে বললুম, আরে তাছাড়া কি? নামেই মালুম। শেক্সপিয়ার যদিও বলেছেন, নামে কি আসে যায়, যায় যায়, কোনো কোনো ক্ষেত্রে যায়। ট্রেন তখন একটা পাহাড়ের সুড়ঙ্গে সবে ঢুকছে, গতিও মন্থর। আমাদের ট্রেনের কামরা গাঢ় অন্ধকারে ডুবে গেল। তবে অন্ধকারেও ওর বকবক অবশ্য থামল না। এই যেমন দেখুন, আমি যাচ্ছি চোরডিহায়, ঘন জঙ্গল এলাকা। সেখানে বসতি একেবারে কম, মানুষজনও কম। একটা কাঠগোলা, কিছু গোপ, মানে ওই যাদের গরু মোষ ছাগল আছে আর কি, চাষবাস কদাচিৎ, খুব সজ্জন মানুষ সব। তাহলে চোর শব্দটা কেন চোরডিহা? মাঝে মাঝে অবশ্যই বাঘের উৎপাত হয়। এখন বাঘটাকে যদি গরু চোর বলা যায় তাহলে তো আর কথাই নেই, চোরডিহা নামটা তবে মানিয়ে যায়। কি বলেন? এমন বিকট হাসি অন্ধকারে বড়ই অস্বস্তিকর, গা ছমছম করে। আলো জ্বালানোর ব্যবস্থা নেই ট্রেনে? ভায়া, মাত্র কয়েক মিনিট। এ সুড়ঙ্গ তত কিছু লম্বা নয়। কেন, আপনার ভয় করছে নাকি? না না, আরে ভয় করতে যাবে কেন? তবে অন্ধকারটা বিরক্তিকর। ট্রেনে কি ইলেকট্রিসিটি নেই নাকি? তাহলে কেকড়াডিহায় যে বাড়িটায় উঠবেন সেটাও বিরক্তিকর মনে হবে। কেন বলুন তো? মুন ভিলায় আমিও ছিলাম একবার, ওখানে ইলেকট্রিসিটি নেই। তাছাড়া বাড়িটা... ফের উনি চুপ। এর দেখছি বড্ড বদভ্যাস। বিরক্তিতে আর কিছু জানতে চাইলুম না, কিন্তু একটু অবাকই হলাম। অরিন্দ্র বিদ্যুৎ না থাকার কথাটা বলেনি, হয়তো বলতে ভুলে গেছে। অরিন্দ্র আমার বন্ধু, রীতিমতো রাজা মহারাজা লোকের বংশধর। বিশুদ্ধ প্রকৃতি এনজয় করতে হলে নাকি কেকড়াডিহার মতো জায়গা নেই। ওদের মুন ভিলা নামে বাড়িটা একটা টিলার গায়ে এবং চারিদিকে প্রকৃতি। অরিন্দ্র বলেছিল এসব কথা। ট্রেন সুড়ঙ্গ পেরুলে দিনের আলো ভেসে ঢুকলো আবার। ভদ্রলোক তার লাগেজ গোছাতে ব্যস্ত হলেন। আসানসোলে এই ট্রেনে ওঠার পর ওর সঙ্গে আলাপ হয়েছে। উনি শিকারী, নাম প্রশান্ত সিংহ, খুব আমোদে স্বভাবের মানুষ। বুঝলেন মশাই, স্বয়ং সিংহ হয়েও সিংহ টিংহ মারার সুযোগ পাইনি কোনোদিন। গুজরাটের গির জঙ্গলে এক দঙ্গল সিংহ আছে বটে, কিন্তু একেবারে হাঁদা ভোঁদা, তা এবার গভর্নমেন্টের পোষ্য। তবে বাঘ মেরেছি, বুঝলেন। ত্রিপুরার জঙ্গলে একবার একটা গুন্ডা হাতিও মেরেছিল। কাজেই নিজেকে সিংহ ভেবে গর্বিতই হই। চোরডিহার জঙ্গলে বাঘ আছে। সম্প্রতি একটা বাঘ খুব উৎপাত করছে, তাকে মারতেই নাকি উনি যাচ্ছেন। একটা শটগান আর একটা রাইফেল দুই কাঁধে আটকে প্রকাণ্ড ব্যাগ হাতে উনি দরজার দিকে এগোলেন। ট্রেন চোরডিহা স্টেশনের টাউন সিগন্যাল পেরোচ্ছিল। ঘুরে মুচকি হেসে বিদায় সম্ভাষণ জানিয়ে বললেন, মশাই, কেকড়াডিহায় দেখা হতেও পারে, বুঝলেন। অবশ্য যদি বাঘটাকে মারতে পারি তবেই। যাই হোক, একটু সাবধানে থাকবে। শেষ কথাটা শুনে চমকে উঠল। এবার সাসপেন্স নয়, শাসানি। কিন্তু প্রশ্ন করার সুযোগ পেলুম না। শিকারী ভদ্রলোক ট্রেন থামার সঙ্গে সঙ্গেই নেমে প্ল্যাটফর্মে হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। ওর শেষ বাক্যটি অস্বস্তিকর।
তাছাড়া নামেই মালুম বলতে কি বোঝায়? মন থেকে অস্বস্তি ঝেড়ে ফেলার চেষ্টা করছিলাম। তাছাড়া বাড়িটা, এটা কেন বলল লোকটা? এর মানে কি ভূত টুত আছে নাকি? মনে মনে হেসে ফেললুম, এই মহাকাশ যুগে ভূত! ট্রেনের গন্তব্য গয়া। ফার্স্ট ক্লাসে আরো 2 জন যাত্রী। চেহারা হাবভাব দেখে ব্যবসায়ী মনে হয়েছিল। হুঁতকা গোবদা মানুষ, দুজনেই ঢুল ছিলেন। আর একটা সুড়ঙ্গ এলো। আবার সেই দম আটকানো অন্ধকার এবং গা ছমছম। কিন্তু এই সুড়ঙ্গটা যেন শেষই হচ্ছে না। বারবার ট্রেনের তীক্ষ্ণ হুইসেল, চাপা গুমগুম শব্দ, এক টানা গাঢ় অন্ধকার। এসব সুড়ঙ্গে তো আলো থাকার কথা। ভাবলুম চোরডিহার চোরেরা এসে বাল্বগুলো খুলে নিয়ে গেছে। তা শিকারী ভদ্রলোক যাই বলল। অথবা এলাকা এখনো বিদ্যুৎ পায়নি, পাওয়ার কথাও না। পাহাড় আর জঙ্গল, জঙ্গল আর পাহাড় দুধারে। কাছাকাছি বসতিও চোখে পড়েনি, যদিও বা পড়েছে সেও নেহাত দেহাতি গ্রাম। আদিম ধরনের ঘরবাড়ি, মানুষজনও গরিব। অনেকক্ষণ পরে সুড়ঙ্গ শেষ হলো। আবার একটা স্টেশনে নিছক হল্ট, জনমানুষহীন নিচু প্ল্যাটফর্ম। কিন্তু আমাকে অবাক করে পাখির মতো আলতো পায়ে এক যুবতী উঠে এলো কামরায়। ছিমছাম স্মার্ট, ফর্সা, এবং এমন ফর্সা যার সঙ্গে পাতা চাপা ঘাসই তুলনীয়। তাই পাণ্ডুর বলা চলে। আচ্ছা, জন্ডিসের রোগী নাকি? না না, কখনো না। ছটফটে, চঞ্চল, সতেজ। পরনে ফিকে নীল শিফন জর্জেট শাড়ি আর ম্যাচিং চাইনিজ ছাঁট ব্লাউজ। ট্রেনের কামরা সৌন্দর্যময় সুগন্ধে ভরে গেল। ব্যবসায়ী দ্বয়ের অবচেতনায় তার তীক্ষ্ণ বিচ্ছুরণ ঘটে থাকবে, কারণ দুজনেই চোখ খুললেন এবং সোজা হয়ে বসলেন। আমি জানলার দিকে ঘুরে আবার প্রকৃতি দর্শনে মন দিলুম। এক্সকিউজ মি। দ্রুত ঘুরে দেখি আমি তার লক্ষ্য। ভ্যাবলার মতো হেসে বললুম, হ্যাঁ বলুন। আপনি কি গয়া যাবেন? আমি না, আমি কেকরাডিহা। বাহ, তাহলে একজন সঙ্গী পাওয়া গেল। ও, আপনি কেকরাডিহা যাচ্ছেন? যুবতী ঠোঁটের কোণে হেসে মাথাটি একটু নাড়ল। ব্যবসায়ী দ্বয়ের একজন বলে উঠলেন, तो आप यहाँ जंगली हॉल्ट में कहाँ गई थी मैडम? जरा सा घूमने। যুবতী এবার আমার দিকে ঘুরল। কেকরাডিহি কেন যাচ্ছেন? প্রশ্নটা সোজা চার্জ, যেন মহিলা দারোগা। তবু সৌন্দর্য এবং যৌবনের মর্যাদা রক্ষায় আস্তে আস্তে বললুম, ওই জাস্ট সাইট সিইং। নেচার লাভার বলতে পারেন, আমিও তাই। ও আচ্ছা। আমি প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিই মাঝে মাঝে। কখনো বেরিয়ে আসি, ভয় পাই। There is something very crude in the nature, you know, that's dangerous, strange. আপনাকে বোঝাতে পারবো না। এই দার্শনিক তত্ত্ব শুনে একটু সম্ভ্রম জাগল। বললুম, ও তাই বুঝি? আপনি স্কুল টিচার নাকি অধ্যাপিকা? কেন এ কথা বলছেন? এবার কণ্ঠস্বরে ঈষৎ নম্র ব্যাকুলতা ছিল, যেন সেন্টিমেন্টে আঘাত দিয়ে ফেলেছি। বললুম, না মানে সে আপনার চিন্তাভাবনার ডেপথ দেখেই। ও নো নো, জাস্ট এ সিম্পল আইডিয়া, অ্যাসোসিয়েশন অফ দ্য নেচার। আপনি একজন নিরক্ষর জঙ্গলি মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে নেচার স্পিক্স টু ম্যান। প্রকৃতি
কথা বলে, যে কাছে থাকে সে বোঝে। আপনার নামটা জানতে পারি কি? শিওর, পর্ণা চৌধুরী। চৌধুরী? কেকড়াডিহার মুন ভিলার চৌধুরীদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তো? আছে। ও, অরিন্দ্র চৌধুরীকে চেনেন তাহলে? খুব চিনি, আমার মাস্তুতো দাদা। নড়ে উঠলুম। মাই গুডনেস! আচ্ছা, অরিন্দ্র আমার বন্ধু। আমি মুনভিলাতেই যাচ্ছি। পর্ণা হঠাৎ ঠোঁট কামড়ে ধরল, আমার দিকে কেমন চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে চাপা শ্বাস ফেলে বলল, বাড়িটায় কেউ থাকে না আর। একজন আদিবাসী খ্রিস্টান কেয়ারটেকার রেখেছে, সে মাইনে নেয়, কিচ্ছু দেখাশোনা করে না। দূরে বস্তি এরিয়ায় থাকে সে। আপনার অসুবিধেই হবে। আপনাদের ফ্যামিলি? একটা কথা প্লিজ, কেয়ারটেকার ম্যাথিউ কিংবা অরুদাকে আমার কথা বলবেন না প্লিজ, কথা দিন। একটু অবাক হয়ে বললুম, আচ্ছা ঠিক আছে, মানে কিন্তু। কোনো কিন্তু নয়, প্লিজ কথা দিন। বেশ, দিলুম। ব্যবসায়ীদ্বয় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কথা শুনছিলেন আর পরস্পর চোখে চোখে কথা বলছিলেন। বাঁকা ঠোঁট, ভাবখানা এরকম যেন ওদের প্রাপ্য নাফা আমি হাতিয়ে নিয়েছি। কেকড়াডিহা প্ল্যাটফর্ম ঢুকছিল। পর্ণা উঠে দরজার কাছে গেল এবং ট্রেন থামার আগেই পাখির মতো নেমে গেল। লাগেজ গুছিয়ে প্ল্যাটফর্মে নেমে আমি তাকে খুঁজলাম, দেখতে পেলাম না। ছোট্ট স্টেশন, মানুষজন কম, এদিক ওদিক পাহাড় আর জঙ্গল। স্টেশনের বাইরের চত্বরে কয়েকটা এক্কা আর সাইকেল রিক্সা, ছোট্ট একটা বাজার। কেয়ারটেকার ম্যাথিউ জেভিয়ারের থাকার কথা স্টেশনে। অরিন্দ্র চেহারার একটা বর্ণনা দিয়েছিল, রোগা কালো, মাথায় ভীষণ সাদা চুল এবং মধ্যিখানে টাক। কিন্তু আশ্চর্য ঘটনা, দাড়িটি নাকি কুচকুচে কালো। অরিন্দ্র বলেছিল, শোন, ওকে মিস্টার জেভিয়ার বলবি, ঠিক আছে? খুবই কেতাদুরস্ত দিশি সাহেব, প্রাক্তন রেলকর্মী, বুঝলি? সব সুব্যবস্থা করে দেবে খাতির দেখালে। কিন্তু অরিন্দ্র তার মাস্তুতো বোন পর্ণার কথা কেন বলল না? এতক্ষণে মনে হলো পর্ণা শিক্ষিত মেয়ে, কিন্তু একটু ছিটগ্রস্ত নির্ঘাত, হয়তো মানসিক রোগী বা। তাই একা একা যেখানে সেখানে চলে যায়, জঙ্গলে ঘোরে। কিন্তু এ তো তার জন্য বড় বিপজ্জনক। আচ্ছা, ফ্যামিলিতে কি কে শাসন করার কেউ নেই? নিশ্চয়ই নেই, কিংবা আছে। পর্ণা তাদের চোখের আড়ালে এভাবে ঘুরে বেড়ায়, তাই আমাকে নিষেধ করছিল। একটা সিগারেটের দোকানের সামনে যেতেই বাঁকের মুখে সাইকেলে একজনকে দ্রুত আসতে দেখলুম। কাছাকাছি আসতেই মনে হলো ম্যাথিউ জেভিয়ার না হয়ে যান না। ডাকলুম, মিস্টার জেভিয়ার, মিস্টার জেভিয়ার। হ্যাঁ, তিনি রীতিমতো ভদ্রলোক এবং দিশি সাহেব। স্যুট পুরনো হলেও স্যুট, টাইটা অবশ্য নতুন, টুপিটা জীর্ণ। সাইকেল থেকে নেমে জোরালো হ্যান্ডশেক করে বললেন, ভেরি সরি স্যার, আপনার রুম গোছাতে একটু দেরি হয়ে গেল। রান্নার জন্য লোক খুঁজে খুঁজে সারা, তেমন কাউকে পেলুম না। ও নো 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 নো, ডোন্ট ওয়ারি স্যার, আমি আছি। আমি আপনার সেবা করতে পারলে ধন্য হব। তবে ভেরি লোনলি প্লেস। লোনলিনেস যাদের পছন্দ তাঁরা মুন ভিলাকে ভালো না বেশে পারবেন না। জেভিয়ার একটু বেশি কথা বলেন সেটা ঠিক, তবে মানুষটিকে ভালো লাগলো। জাস্ট সাইলেন্স ইজ গোল্ডেন। সাইলেন্স ইজ গোল্ডেন। জেভিয়ারের মুখ থেকে উচ্চারিত পুরনো এই বিলিতি প্রবচনটি মাথার ভিতরে ধ্বনিত হয়েছিল বাড়িটাকে দেখার সঙ্গে সঙ্গেই।
কিন্তু সত্যিই কি মুনভিলা সাইলেন্সের প্রতীক, সুবর্ণ মৌন? জীর্ণ স্থাপত্যটি সারা ধূসর শরীরে শব্দময়। যে ভাষা আমি বুঝি না, তেমনি এক আদিম কোনো ভাষায় যেন বাড়িটি কথা বলছে। শুনছি, বুঝতে পারছি না। আর পর্ণা বলেছিল, পা তুললেই ঘাস গজায়। প্রকৃতি সর্বগ্রাসী। বাড়িটার সামনের দিকটায় কবেকার মেরামতের কিছু ছাপ, পিছন দিকটা প্রকৃতি গিলে খাচ্ছে। কার্নিশে গাছ, দেয়ালে হিংস্র শিকড় বাকড়। তারপর জঙ্গল হয়ে ওঠা লনের দিকে তাকাতেই অস্বস্তি জাগল। প্রতিটি গাছ যেন ভীষণ জ্যান্ত, ক্রূর চোখে আমাকে তাকিয়ে দেখছে। অক্টোবরের শ্যামলা চারদিক। সেই শ্যামলতাকে কেন যেন নির্দয় দেখাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে পেছনে কোনো আততায়ীর পায়ের শব্দ, এবং মুখ ঘোরাতেই সে অশরীরী। স্যার! জেভিয়ার এসে ডাকলেন। হঠাৎ চমকে উঠেছিলাম। স্যার, লাঞ্চ ইজ রেডি, স্যার। স্যার, এনিথিং রং, স্যার? হ্যাঁ, না 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 তো। আপনাকে তখন বলেছিলাম, লোনলিনেস কখনো কখনো অসহ্য হয়ে ওঠে। টেক ইট ইজি, স্যার। আচ্ছা মিস্টার জেভিয়ার, এ বাড়িটার নাম মুনভিলা কেন? জেভিয়ার আঙুল তুলে নিচের দিকটা দেখালেন। জাস্ট লুক অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওই যে ছোট্ট নদীটা, স্যার, কি দেখছেন বলুন? ওই চন্দ্রকলার মতো। ও, দ্য ক্রিসেন্ট মুন। ঠিক তাই। জেভিয়ার বিনীতভাবে বললেন, যদি দয়া করে লাঞ্চটা খেয়ে নেন, স্যার, ভালো হয়। আমাকে একটু বেরোতে হবে কিছুক্ষণের জন্য। রান্নাটা বিলিতি ধাঁচের হলেও মন্দ নয়। খিদেও পেয়েছিল। জেভিয়ার চলে গেলে সেকেলে উঁচু খাটের ওপর শুয়ে পড়লুম। ট্রেন জার্নিতে যথেষ্ট ক্লান্ত। তারপর কখন ঘুমিয়ে পড়েছি। দরজা ভেজানো ছিল। সেটা ক্যাঁচ শব্দে খুলে যাওয়ার জন্যই হয়তো ঘুমটা ছিঁড়ে গিয়েছিল। তাকিয়ে রইলুম। বাইরে নরম বিকেল। বাতাসের চাপেই কি দরজা খুলে গেল? হু হু করে বাতাস ঢুকছে ঘরে। তারপরই তীব্র সেন্টের আভাস পেল। ট্রেনে পাওয়া পর্ণার সেই গন্ধ। ঝটপট উঠে বসে বললুম, কে, পর্ণা নাকি? বললুম নয়, মুখ দিয়ে কথাটা বেরিয়ে গিয়েছিল। কিন্তু কেউ সাড়া দিল না। অথচ একই সুগন্ধ, ঝাঁঝালো, তীক্ষ্ণ। চটিতে পা গলিয়ে এবার নিজের ইচ্ছায় ডাকলুম, পর্ণা, পর্ণা। কারণ সে নিশ্চয়ই কাছাকাছি কোথাও এসে গেছে। খেয়ালি বা ছিটগ্রস্ত মেয়ে, তাই আমার সঙ্গে লুকোচুরি খেলছে। একধারে বাথরুম, অন্য দুদিকে দরজা বন্ধ আরো ঘর। পর্ণা কি বাথরুমে এসে ঢুকেছে? বাথরুমের দরজা ভেজানো। একটু ইতস্তত করে দরজায় চাপ দিলাম। খুলে গেল। কেউ নেই, অথচ ঘর ভরা দুর্দান্ত সৌরভ। আর ক্রমশ এতক্ষণে সেই সৌরভ মেয়েদের চুলের ঘ্রাণের মতো আমাকে আকর্ষণ করছে। চাপা আর আকুল কণ্ঠস্বরে আবার ডাকলুম, পর্ণা, পর্ণা।
সহসা সুগন্ধটা মিলিয়ে গেল। লজ্জিত বোধ করলুম। ছি ছি ছি, এ কি রূপান্তর আমার মধ্যে! সমস্ত ভব্যতাকে এই জীর্ণ পুরনো বাড়িটাই কি ঘষে তুলে ফেলতে চাইছে আমার চেতনা থেকে? প্রকৃতি কি মানুষকে নিছক জৈব করে ফেলে? ঘরের বাইরে এলাম। হালকা গোলাপি রোদ্দুরের গায়ে নীলাভ ধূসরতার মতো কি এক রং। হয়তো এখনই কুয়াশা ঘনিয়ে আসছে, ঢেকে দিতে চাইছে ক্রূর ও ভয়াল বৃক্ষলতাকে, তাদের জৈবতাকে বিষাদের আড়ালে সরিয়ে ফেলতে চাইছে। বিষাদ কথাটাই মনে এলো, কারণ ততক্ষণে টের পেয়েছি বাড়িটার জীবনে অনেক স্মৃতি আছে, তাই নস্টালজিয়ার বিষাদ আছে। গেটের দিকে এগিয়ে এলো। ঢালু ঘাসে ঢাকা জমি নিচের নদীতে গিয়ে মিশেছে। তীব্র স্রোতের চাপা বিষণ্ণ শব্দ কানে এলো। তারপর বাঁ দিকে কিছুটা দূরে একটা গাছের তলায় আবিষ্কার করলুম পর্ণাকে। সে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চেঁচিয়ে ডাকলুম, পর্ণা! পর্ণা মুখ তুলে তাকালো। কোমল রোদ্দুরে তার সুন্দর দাঁতগুলি ঝিকমিক করে উঠল। গেট খুলে ঢালু সংকীর্ণ রাস্তায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আশ্চর্য, পর্ণা হঠাৎ গাছপালার আড়ালে উধাও হয়ে গেল। থমকে দাঁড়িয়ে গেলুম। তাহলে কি মেয়েটা সত্যি সাইকিক রোগী? নিচে রাস্তার বাঁকে জেভিয়ারের টুপি দেখা গেল। সাইকেল ঠেলতে ঠেলতে চড়াই ভাঙছেন। কাছাকাছি এসে বললেন, গুড ইভিনিং স্যার। এবং পুনশ্চ আগের মতো, এনিথিং রং? আসতে বললুম, না। চলুন স্যার, লনে চেয়ার পেতে দিচ্ছি, বসবেন বরং। সরি স্যার, ভালো চায়ের খোঁজে বেরিয়েছিলাম। হোপলেস। Kekradia is dying day by day. Nothing good anywhere. All full of the evil. জেভিয়ার সকৌতুকে হাসছিলেন। তারপর আমি নিচে ওই নদীর ধারে সেই গাছটার দিকে বারবার ঘুরে তাকাচ্ছি এটা লক্ষ্য করে তিনি বললেন, ওখানে শ্মশান, আর ওই যে ছোট্ট টিলাটা দেখতে পাচ্ছেন, ওটা ক্রিশ্চিয়ান সেমেট্রি। আশা করি আমাদের চার্চের ক্রসও দেখতে পাচ্ছেন। ওই যে গাছপালার ফাঁকে। পর্ণার কথা জিজ্ঞেস করতে গিয়েও পারলুম না। পর্ণা নিষেধ করেছিল বলে না। গেটে ঢোকার মুখে আবার পিছু ফিরতে নিচের দিকে ঝোপের আড়ালে পর্ণাকে দেখলুম। ঠোঁটে আঙুল, ইশারায় জেভিয়ারকে দেখিয়ে হাত নেড়েছিল। তারপর আবার উধাও। কিছুক্ষণ পরে লনে বসে চা খাচ্ছি। জেভিয়ার এসে কুণ্ঠিত মুখে বললেন, আমি খুব দুঃখিত স্যার, আপনার ডিনার রেডি রেখে যাচ্ছি। আপনাকে রাত্রে সঙ্গ দিতে পারছি না, আপনাকে একা থাকতে হবে। আসলে আমার স্ত্রী অনেক দিন থেকেই অসুস্থ, তাকে দেখাশোনা করার লোক নেই। না না, ঠিক আছে, আমি একা থাকতে পারবো, আপনি ভাববেন না। আসলে খুব পুরনো বাড়ি, পুরোটা মেরামত হয়নি। প্লাস্টার খসে পড়ার শব্দ শুনলে ভয় পাবেন না। পেছন দিককার ঘরগুলিকে ছুঁচো চামচিকেরা সব দখল করে ফেলেছে। রাতে ওরা উৎপাত করতে পারে। ও হ্যাঁ, আর একটা কথা, কেউ ডাকলে যেন দরজা খুলবেন না। কেন, চোর ডাকাত আছে নাকি? সে আর কোথায় নেই স্যার, তবে এনিওয়ে, বাইরে যা কিছুই ঘটুক
যেন দরজা খুলে বাইরে বেরোবেন না। আচ্ছা, মিস্টার জেভিয়ার, জঙ্গলি জানোয়ার আছে নাকি এসব জঙ্গলে? শেয়াল আছে। জেভিয়ার শিশুর মতো হাসলেন। অবশ্য ওই যে নদীর ওপারে টিলা, ওখানে নাকি একটা সম্বর আছে, রাত্রে ডাক শোনা যায়। আমি কিন্তু শুনিনি স্যার। জেভিয়ার চলে গেলেন কিচেনের দিকে। দিন শেষের ধূসরতা ঘনিয়েছে। লনের ডান দিকে বিধ্বস্ত ফোয়ারা ঘিরে প্রকাণ্ড গুল্মলতা। আবছা একটা মূর্তি ভেসে উঠল সেখানে। বর্ণা। সঙ্গে সঙ্গে চাপা স্বরে ডাকলুম, বর্ণা, বর্ণা। জেভিয়ার বুড়োর যেন জন্তুর কান। কিচেন থেকে সাড়া দিলেন, জাস্ট আ মিনিট স্যার। বর্ণা অমনি লুকিয়ে পড়ল। জেভিয়ার সাইকেলে চেপে চলে যাওয়ার পর পর্ণার প্রতীক্ষায় ছটফট করছিল। বারান্দায় বসে বারবার টর্চের আলো ফেলছিলুম। ভাবছিলুম এবার ওকে দেখে প্রকৃতি কন্যা বলে সম্ভাষণ করব। তারপর মনে হলো সন্ধ্যের পর কি ওকে বাড়ি থেকে বেরোতে দেবে, অথবা বসতি থেকে দূরে এই মুন ভিলায় রাতের দিকে কেনই বা আসবে সে। আমি তার প্রেমে পড়তেই পারি, কিন্তু সে কেন পড়তে যাবে? নদীর ওধারে টিলার মাথায় কতক্ষণ পরে চাঁদ উঠল। কুয়াশা তার জ্যোৎস্নাকে নিষ্প্রভ করে দিল। নিচের দিকে একদল শেয়াল ডাকাডাকি করে সহসা থেমে গেল। একটা পেঁচা ক্যাঁও ক্যাঁও শব্দ করতে করতে মুনভিলার ওপর দিয়ে চলে গেল। ক্রমে টের পেলুম জীব জগতে সাড়া পড়ে গেছে। পোকামাকড় ডাকছে, কখনো মাথার ভেতর, কখনো পারিপার্শ্বিকে আশ্চর্য প্রাকৃতিক সিম্ফনি অর্কেস্ট্রা। আর কোনো মৌন নেই, শুধুই শব্দ, ধ্বনিময়তা। বৃক্ষলতা থেকে শিশির পড়ার শব্দগুলিও আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু একাকিত্ব বড় অসহ্য। যদি যদি পর্ণা আসতো। আটটা বাজলে কিচেনে হ্যারিকেনের আলোয় ডিনার খেয়ে নিলুম। খাদ্যের ব্যাপারেও জেভিয়ার ব্রিটিশ ঐতিহ্যের পক্ষপাতী, তবে আমি একেবারে ভেতো বাঙালি। কাল বরং ওকে বলবো ডাল ভাত আর এক টুকরো মাছই আমার জন্য যথেষ্ট। কিচেন বন্ধ করে তালা এঁটে হ্যারিকেন হাতে আমার ঘরে ফিরলুম। সিগারেট টানতে টানতে আবার পর্ণার প্রতীক্ষা। দরজা বন্ধ করে হ্যারিকেনের দম কমিয়ে খাটের তলায় সেটিকে রেখে আমি শুয়ে পড়লুম। জানলাগুলো খোলাই রইল। বন্ধ করলে স্বস্তি পাওয়া যেত, কিন্তু বদ্ধ ঘরে শুতে পারি না আমি। একটা পোড়ো বাড়িতে একা রাত কাটানো এই প্রথম। খালি গা ছমছম আর অস্বস্তি। অথচ পর্ণার কথা ভাবতেই কেন যেন মনে হচ্ছে আমি একা নই। ধুর, মশার উপদ্রব, তাই মশারি আছে। ভালো করে মশারিটা গুঁজে শুলাম। চিত হয়ে শুয়ে যতবার অন্য কিছু ভাবতে যাচ্ছি, পর্ণা মনে এসে দাঁড়াচ্ছে। প্রকৃতি কন্যার লাবণ্য আর সেই ঝাঁঝালো সুগন্ধের স্মৃতি, যা সমস্ত জীবনকে তছনছ করে দিচ্ছে। কতক্ষণ পরে কোথাও কোনো ঘরের ভিতরে চাপা শব্দে চমকে উঠল। শব্দটা ধস্তাধস্তি কিংবা শ্বাস প্রশ্বাসে। জেভিয়ার বলেছিলেন যেন না বেরো, কিন্তু
শব্দটা বাড়ছে। টেবিল চেয়ার পড়ে যাওয়া, কাঁচ ভাঙা, আর শ্বাস প্রশ্বাসের শব্দ আরো জোরে হয়ে গেল। তারপর গোঙানি, ঘর ঘর। কি ঘটছে? হুড়মুড় করে উঠে বসলুম। ঘর ঘর শব্দটা মৃদু হয়ে আসছে। না না, আর চুপ করে বসে থাকা অসম্ভব। চরম ধরনের আতঙ্ক মরিয়া করে তোলে খুব ভীতু মানুষকেও। তাছাড়া হঠাৎ মনে হলো পর্ণা এসেছিল এবং হয়তো ওকে অনুসরণ করে কোনো দুর্বৃত্ত ওর উপর ঝাঁপ দিয়েছে। হিংস্র গর্জনের ভঙ্গিতে চেঁচিয়ে উঠলুম, কে কে? একটা ক্ষীণ গোঙানির শব্দ ছাড়া চারিদিক নিস্তব্ধ। আচ্ছা, হঠাৎ সব চুপ করে গেল কেন? টর্চ হাতে মশারি ঠেলে বেরিয়ে পড়ল। ঘরের কোনায় একটা মরচে ধরা বল্লম দেখেছিলাম। বল্লমটা হাতে নিয়ে সেই শব্দটা কোন ঘর থেকে আসছে সেটা জানতে কান পাতলুম। পেছন দিকের ঘর থেকে শব্দটা আসছে মনে হলো। প্রচন্ড জোরে একটা লাথি মারলুম দরজায়। কপাট মচমচ করে উঠল। দমাদম লাথির পর একটা কপাট মড়মড় করে এক পাশে ঝুলে গেল। ফাঁক দিয়ে টর্চের আলো ফেলেই আমার মাথা ঘুরে গেল। রক্ত হিম হয়ে এলো, দম আটকে এলো। পর্ণাই পুরনো আসবাবপত্রের স্তূপে হেলান দেওয়ার ভঙ্গিতে দুপাশে হাত ছড়িয়ে আছে। শ্বাসনালী ফাঁক, চাপ চাপ রক্ত। চিৎকার করতে গিয়ে দেখি গলা থেকে স্বর বেরোচ্ছে না। তারপর হন্তদন্ত হয়ে আমার ঘরের দরজা খুলে বাইরের বারান্দায় গেলুম। এখনই আমার জেভিয়ারের কাছে যাওয়া দরকার। কিন্তু তার বাড়ি তো আমি চিনি না। বস্তি এলাকায় বাজারে এখনো লোক থাকা সম্ভব। বারান্দা থেকে নামছি, তখনও শরীর পাষাণ ভার, পা টলছে, গলা শুকনো। এখন চারদিকের কুয়াশা ঝলমলে জ্যোৎস্নায় পর্দা ফাঁই। কালো কালো বৃক্ষলতা আবার যেন জেগে উঠেছে। নিচের নদীর জলের জ্যোৎস্না, নদীটাও হিংস্র নিষ্ঠুর হাসছে। দৌড়ে গেটের কাছে আসতেই থেমে গেলাম। সহসা আবছা এক মূর্তি আমার চোখে পড়ল আধো অন্ধকারে। পর্ণার আততাই বা। মরিয়া হয়ে বল্লম তুলে এগিয়ে গেলুম। পারিপার্শ্বিক নিষ্ঠুর হিংস্রতা মুহূর্তে আমাকে ভর করেছিল, কিন্তু তার উপর টর্চের আলো পড়তেই থমকে দাঁড়ালো। ভুল দেখছি না তো? পর্ণা? হ্যাঁ, এ তো পর্ণাই। সে হাত তুলে চোখ আড়াল করে চাপা স্বরে বলে উঠল, আলো নেভান। তাহলে শ্বাসনালী কাটা রক্তাক্ত কার শরীর দেখে এলুম? নিশ্চয়ই অন্য কাউকে দেখেছি। পর্ণা এগিয়ে এসে তেমনি শ্বাস প্রশ্বাসময় কণ্ঠস্বরে আবার বলল, এমন করে কোথায় যাচ্ছেন? পর্ণা, তুমি তাহলে পর্ণা? তাহলে কি হঠাৎ থেমে গেলেন যে? ওই ঘরে একটা ডেড বডি আছে জানো, জাস্ট নাও মার্ডার্ড। অবিকল তোমার মতো দেখতে একটা মেয়ে। অবিকল আমার মতো? হ্যাঁ। পর্ণার কণ্ঠস্বরে চির গেল। সে তো আমি।
আমি কিচ্ছু বুঝতে পারছি না, এ হেঁয়ালির অর্থ কি? পর্ণা আরো এগিয়ে এলো। সেই তীব্র সুগন্ধ আবার, কিন্তু এই জ্যোৎস্নায় সুগন্ধের সঙ্গে আরো কি যেন মিশে আছে। সুঘ্রাণটা দ্রুত বদলে যাচ্ছে, হিংস্রতর হচ্ছে। সেই শ্বাস প্রশ্বাসময় কণ্ঠস্বরে পর্ণা বলল, আমি তো আছি, দেখো এই যে আমি আছি, এই তো আমি, আবার নেই। পর্ণা, 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 তো হয় তোমার, কি বলছো? বুঝিয়ে দাও, এর অর্থ কি? আমাকে কেউ ভালোবাসেন, সবাই ভালোবাসতো আমার এই শরীরটা, তাই এখন এই শরীরটাই সাজিয়ে গুছিয়ে সেন্ট মেখে ঘুরে বেড়াই। অথচ আমি চেয়েছিলাম জানো, আমার আত্মাকে কেউ ভালোবাসুক। পর্ণা, পর্ণা, তুমি, পর্ণা, তুমি। চুপ। এখন আমি তোমার কাছে একটু ভালোবাসা চাইতে এসেছি, দেবে তুমি? বলে সে আরো কাছে এগিয়ে এলো। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়ল, দু হাতে জড়িয়ে ধরলো আমাকে। অসহ্য হিম তার শরীর, নিষ্ঠুর হিম আর কামনায় হিংস্র শরীরের চাপে আমার আমার দম আটকে গেল। প্রচন্ড আতঙ্কে মাথা ঘুরে উঠল। মনে হলো অতল শূন্যে তলিয়ে যাচ্ছি। পর্ণা, পর্ণায় আমার কোথায় নিয়ে যাচ্ছ? পর্ণা, পর্ণা, কোথায় নিয়ে যাচ্ছ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। স্যার, স্যার, স্যার। শুনে চোখ খুলে দেখি জেভিয়ার আমার পায়ের দিকে দাঁড়িয়ে আছেন। তার হাতে এক টুকরো গরম পশমি কাপড়। আমার পায়ের তলায় সেঁক দিতে দিতে বললেন, মর্নিং এ এসে দেখি আপনি লনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। হোয়াট হ্যাপেন্ড? মিস্টার জেভিয়ার, মিস্টার জেভিয়ার, পর্ণাকে। জেভিয়ার চমকে উঠে বললেন, ও মাই গড, ও মাই গড। তারপর দ্রুত বুকে ক্রস আঁকলেন। একটু পরে আস্তে আস্তে বললেন, পর্ণা, স্যার, পর্ণা ওয়াজ এ স্কুল টিচার, এই ফ্যামিলিরই মেয়ে। মুনভিলায় তার মায়ের সঙ্গে থাকতো। এই এলাকায় পর্ণার থেকে বিউটিফুল আর কোনো মেয়ে ছিল না। হঠাৎ এক রাতে খুন হয়ে গেল। ওর লাশ পাওয়া যায় ওই শ্মশানের কাছে, জঙ্গলে। সরি স্যার, সরি স্যার, সরি। She was just a naughty girl. Okay, don't worry. আপনাকে আর এখানে থাকতে হবে না। আমি বরং অন্য কোথাও আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, আমি আসছি। পর্ণা কিন্তু একজনকেই ভালোবাসতে চেয়েছিল, কিন্তু তার সে আশা আজও অপূর্ণ থেকে গেছে। সানডে সাসপেন্সে শুনছিলেন জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ,
রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ, মুখ্য চরিত্রে ঋতব্রত মুখার্জি, পর্ণা লাজবন্তী, আংশিক গল্প পাঠে সৌভিক গুহ সরকার, অরিন্দ্র, অভিজিৎ, জেভিয়ার, শেখর এবং সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। প্রচার পরিকল্পনা অর্ণব। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। শব্দগ্রহণ ও পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।